দেখুন ঘাটাল তো জলে ভাসছে, কিন্তু ঘাটালের তিনবারের সাংসদ দেব তিনি এখন কোথায়? আর এই নিয়েই হোর্ডিং পড়েছে ঘাটাল জুড়ে। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাবো। কোথায় দেব? হোর্ডিং পড়েছে ঘাটাল জুড়ে। আপনাদের দেখাই আগের ছবি, তারপরে আসছি। দেখুন এই হচ্ছে ছবি, এই পোস্টার পড়েছে। দেব কোথায়? যখন ঘাটাল জলে ভাসছে তিনি কি শুটিং করছেন? এই পোস্টার কারা দিল অসীম, কি জানতে পারছি? দেখো, একেবারে শুভজিৎ, ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় কাজ করে বিভিন্ন যে রাজ্য গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ধারে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো রয়েছে। ওদিকে দেবের ছবি পর্যন্ত দেওয়া রয়েছে। দেখো, পোস্টার কারা লাগিয়েছে কিন্তু কেউ মুখ খুলতে নারাজ। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু তুমুল রাজনৈতিক সরগোল শুরু হয়েছে। তবে এই যে পোস্টার দেওয়া হয়েছে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছে, মাস্টার প্ল্যানে কাটমানি খাওয়ার জন্য। এমনকি দেবকে কটাক্ষ করা হয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেব 30% কাটমানি খেয়েছে। এই ধরনের যে পোস্টার ঘিরে সরগোল পড়েছে। ইতিমধ্যে সিপিএম ও বিজেপির তরফ থেকে তীব্রভাবে কটাক্ষ করা হয়েছে তৃণমূলকে। দেখো, সিপিএম এর তরফ থেকে বলা হয়েছে এটা তো বাস্তব, কখনোই এটা সম্ভব নয় যে তৃণমূল নেতারা যা কাজ করছিল শুধুমাত্র তাদের আখের ঘুচানোর জন্য, দুর্নীতির দল ছিল। পাল্টা কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু যেটা বলা হচ্ছে যে তৃণমূল কিছুই করেনি, মাস্টার প্ল্যান করবে তারা। এখন দেবের দেখা কোথায়? দেব তো এখন ঘাটালে বর্তমানে সাংসদ রয়েছেন। এই তো মুখ্যমন্ত্রী আসলেন, আজ সবন ঘুরে গেলেন। এই ধরনের কিন্তু প্রতিক্রিয়া বিজেপির তরফ থেকে দিচ্ছে। আমরা আপনাদেরকে দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। ঘাটালের বর্তমান অবস্থা একবার দেখুন। ঘাটাল জলে ভাসছে, পাশাপাশি পোস্টার পড়েছে দেব কোথায়। এটা তো বাস্তব। দীর্ঘদিন যাবৎ ঘাটাল যে লোকসভা এলাকা, সেই এলাকার মানুষ যাকে নির্বাচিত করেছেন সেই সাংসদকে তারা দেখতে পাচ্ছেন না। প্রবল বর্ষণে এই লোকসভারই সবং বিধানসভা বড় অংশই বন্যা কবলিত, এবং সেখানে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন বন্যার যে পরিস্থিতি, যেটা ক্ষতি দেখার জন্য। সেখানেও কিন্তু সাংসদকে দেখা যায়নি। তাহলে যিনি এলাকার মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়ে এমপি হলেন, তিনি না সংসদে যাচ্ছেন সেই এলাকার মানুষের কথা বলতে, না তিনি সেই এলাকার মানুষের কাছে আসছেন তাদের সমস্যা শুনতে। তা সেক্ষেত্রে মানুষের ক্ষোভ হতেই পারে, এবং সেই জন্যই পোস্টার। আর ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন, তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, এর আগে দেব তো বহুবার দাবি করেছিলেন, ক্যামেরার সামনেও রয়েছে, যে উনি বোধহয় এনশিওর করতে পেরেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে, তাই তিনি তৃতীয়বার ভোটে দাঁড়ানোর জন্য রাজি হয়েছিলেন। আজকে কোথায় কি? ঘাটাল ভাসছে, দেবের একটা বারের জন্য দেখা নেই। তাহলে শুটিং করুক গিয়ে, যদি শুটিং করে। দেখো, দেব একদম সিনেমা জগৎ থেকে যখন চলে এলেন রাজনীতির জগতে, তখন এই এমপি হওয়ার জন্য এমপির যাবতীয় সুখ সুযোগ সুবিধে ক্ষমতা সবটাই ভোগ করেছেন দেব। 12 বছর ধরে ভোগ করছেন এখনো। এই দেব যখন দাঁড়িয়েছিলেন ভোটে, তখন বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য আমি ভোটে দাঁড়াচ্ছি, এবং আমি বারবার ভোটে দাঁড়াচ্ছি এই মাস্টার প্ল্যানের কাজ শেষ করব, তারপর আমি আমার রাজনীতি জীবন থেকে আমি অবসর নেব। সেই দেবকে 2025 সালে 30শে জুলাই মাস্টার প্ল্যানে একটা মিটিংয়ে দেখা গেল। 2025 সালের মিটিংয়ে দেখা গেছিল। তার আগে দেবকে কখন দেখা গেছিল না, যখন লোকসভা নির্বাচন হয়েছিল 2024 সালে দেখা গেছিল ভোটের প্রচার করতে যেতে। তার আগে দেবকে পাওয়া যায়নি। 12 বছরে দেব কদিন হাতে গুনে গেছেন ঘাটালে, সেটা ঘাটালে মানুষ বলে দিতে পারবেন। আর দেব কদিন ঘাটালের জন্য সংসদে সরব হয়েছেন মাস্টার প্ল্যান নিয়ে। 12 বছরের সাংসদ জীবনে একজন সাংসদ যিনি বলছেন এটাই, মানে যেটাকে একদম মূলো করে ঝুলিয়ে প্রত্যেকটা ভোট বৈতরণী পার করেছেন এই দেব, তিনি একমাত্র সংসদে একদিনের জন্যই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলেন। এটা একটা বিষয়। আর একটা দিক হচ্ছে 2026-এর 21শে এপ্রিল দেব একবার প্রচারে এসেছিলেন তৃণমূলের হয়ে। তারপর তৃণমূলের কর্মীরা তারা যখন বারবার বলছেন আমরা বিপদে পড়েছি, সরকার চেঞ্জ হয়েছে, ভয় লাগছে, এই ঘটনা ঘটছে, দেব কারোর ফোন ধরেননি। এমনকি তার যে সাঙ্গপাঙ্গ তাদেরও ফোন ধরেনি। ফলে সাংসদ হয়েছেন শুধু কি ক্ষমতার জন্য, শুধু সাংসদের জন্য? এই প্রশ্নটাই ঘাটালবাসীর। ঘাটাল জলে ডুবছে 12 বছর ধরে, আর দেব 12 বছর ধরে সাংসদ রয়েছেন। একদিনের জন্যই সংসদে শুধুমাত্র ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর বছর অন্তর বা 2 বছর অন্তর একবার করে তাকে ঘাটালে দেখা যায়। এই হচ্ছে দেব। সেই দেবকে নিয়ে কিন্তু ঘাটালের মানুষ সবাই প্রশ্ন, সাধারণ মানুষও প্রশ্ন, তুমি কোথায় হে? ঘাটাল তো জলে ডুবে আছে। এমনও প্রশ্ন উঠেছে, তাহলে শুটিং করছে কি? শুটিং করুক গিয়ে, তাহলে কি দরকার এমপি থাকার?
দেখুন, বছর আসে বছর যায়, ঘাটালের ছবিটা কিন্তু পাল্টায় না। বাম জমানায় যে ছবি ছিল সেই একই ছবি তৃণমূল জমানায়। এখন 102-3 দিন হলে একটা সরকার এসেছে। আজকের ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমি এই মুহূর্তে যে ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম। দেখো সেই প্লাবিত গ্রামের মানুষজন আমার সাথে রয়েছে। কি অবস্থা দাদা, কি অবস্থা আপনার গ্রামের এখন? অবস্থা খুব খারাপ। এই যে তামিলনা যে ব্রিজটি তৈরি হয়েছে এটা একদমই ভালো হয়নি। সরকার আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন সাধারণ মানুষ বুঝতে পারছে না। এটা কোনো রকম নিয়ম মেনে হয়নি বা পরিকল্পনাটা হয়নি যে বাস্তবের সঙ্গে মিল রেখে। দেখো একেবারে সেই ছবিটা দেখাবো। এই যে ঝুমি নদী, আমার পেছনে যে ঝুমি নদী রয়েছে, এই ঝুমি নদীর জল কিন্তু বাড়ার ফলে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকার মানুষজন যেটা বলছে, এই ঝুমি নদীর পাড়ে একটি ভাঙা বাঁধ রয়েছে, সেই বাঁধ দিয়েই কিন্তু জল ঢুকে প্লাবিত হয়েছে। এলাকার মানুষজন বলছে ইতিমধ্যে রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে, বহু স্কুলে কিন্তু জল ঢুকেছে, পঠন পাঠা লাটে উঠেছে। এই জল কবে মরবে, স্বাভাবিক কবে হবে এই ঘাটালের মনসুকা এলাকা, সেটাই এখন কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে এলাকার মানুষদের। দিন কয়েকের বৃষ্টি আর সেই বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত সবং, নারায়ণগড় মহকুমা, দাঁতন সহ খড়গপুর মহকুমার বিস্তীর্ণ এলাকা। কেলেঘাই, কপালেশ্বরী, সুবর্ণরেখা নদীর জল বেড়েই প্লাবন। গোটা পরিস্থিতি আজকে আকাশপথে সরজমিনে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গতদের পাশে থাকতে প্রশাসনকে বার্তাও দেন মুখ্যমন্ত্রী। নিশানা করলেন আগের সরকারকে। আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ, 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর ইতিমধ্যে এই ব্লকে 11,000 প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কাজ চলছে। একটা আগের গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল 60,000 করে, আমরা রিসেন্ট ওদের আরও 60,000 দিয়েছি। আরও 13,000 বাড়ি এখানে হবে। বাড়ি টাকা পেয়ে তৈরি করতে সময় লাগবে। যে 3,200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে প্রাথমিকভাবে, তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকেই প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। আমি আকাশপথে পুরো 5টা গ্রাম পঞ্চায়েত দেখেছি আর এখানে রিভিউ করে যা নির্দেশ দিলাম। এখানে এরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন কার্ডে, তারপরে এই কোনো মুখ্যমন্ত্রী এলেন। কি করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান, অতএব গ্রাম আমার শেষ, গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। গোটা জেলায় রিভিউ করা হয়েছে, কি করতে হবে ডিটেলসে বলে গেছি। আমার মনে হয় বিধায়করা সন্তুষ্ট। আর রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে দিয়ে গেলাম, আরও 2 দিন উনি থাকবেন সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত আর ক্রপ ইন্স্যুরেন্সের তালিকা তৈরি না হওয়া পর্যন্ত। রাজেশ মাহাতো এখানে জেলা শাসককে নিয়ে মনিটরিং। আর এবার একটা ছবি দেখাবো আপনাদের। সবং থেকে আরামবাগে যাওয়ার পথে পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রী, যে ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে, শুভেন্দু অধিকারীর হাতে বিদ্যাসাগরের ছবি উপহার এক স্কুল পড়ুয়ার। স্থানীয় শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। আমার স্কুল স্যার, আমার স্কুল স্যার। ঘাটাল মাস্টার প্ল্যানের ধাঁচে এবার আরামবাগ মাস্টার প্ল্যান। আরামবাগে বন্যা ঠেকাতে 1,200 কোটি টাকার প্রকল্প রাজ্যে। ডিসেম্বরে শুরু হবে কাজ, ঘোষণা পরশুরার বিজেপি বিধায়কের। প্লাবন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক শেষে ঘোষণা বিধায়কের।
আমরা যেটা মূলত চেয়েছিলাম যে আরামবাগ মাস্টার প্ল্যান হোক পার্মানেন্টলি বন্যাকে রুখবার জন্য। উনি পরিষ্কার নির্দেশ দিয়ে গেছেন, প্রায় 1200 কোটি টাকা ব্যয় খরচে আরামবাগ মাস্টার প্ল্যান কাজ ডিসেম্বর থেকে শুরু হবে, ডিসেম্বর মাস থেকে শুরু হবে এবং সেখানে 2027 সালের মধ্যে এটা প্রস্তুত হয়ে যাবে। বাঁধ কোথাও উপচে জল যাবে সেটা আলাদা বিষয়, সেটা প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু বাঁধ ভেঙে যাবে এই গজ দৃষ্টান্ত ঘটলে তারা যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট এবং ঠিকাদার তারা সবাই দায়ী থাকবে, তাদের পানিশমেন্ট। আরামবাগ মাস্টার প্ল্যান ছিল ঘাটাল মাস্টার প্ল্যানের সাথে ছিল যুক্ত। মেনলি যে এখন যে বর্ষা চলছে, বাঁধ উঠে যদি জল যায় সেটা আমাদের কারণে হাত নেই, কিন্তু যে কাজগুলো যদি পুরো কোথাও যদি পেন্ডিং থাকে বা তুরন্ত যদি কোথাও যেটা ভোগ আমরা বাংলা পাতি বাংলা যেটা ভোগ করাবো, ভোগ করলে দেখবেন আরো সেগুলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে যাবে। সেই ধরনের বাঁধগুলোকে আরো যাতে সুদৃঢ় করা যায়, যেহেতু বর্ষাকাল চলছে। সরকার তো তার বদলে পুলিশ প্রশাসনকে তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি হুমকি দিতে, গন্ডগোল করতে, ডেকে পাঠাতে ব্যস্ত করে রেখেছে। তো অ্যাকচুয়ালি মানুষের পাশে জল বা বন্যা কবলিত বা জল জমা যেখানে মানুষ কিছু একদম চরম বিপর্যস্ত এলাকায়, সেখানে যথাযথ খাবার, পানীয় জল, ওষুধ, এগুলো তো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, আমাদের নানা সংগঠন বা অন্যরাও তারা করছে, কিন্তু সরকারের যতটা অ্যাক্টিভ হয়ে করা উচিত, সরকারের তো অভিমুখ পুরো অন্যদিকে রেখে বসে আছে। সরকার কখনো গরিব হকারদের তুলতে ফুটপাতে হেঁটে বেড়াচ্ছে, কখনো ওপাশে গিয়ে থানার বাবুরা ব্যস্ত, লিস্ট আছে তৃণমূলের অমুক অমুককে ডেকে হুমকি দিতে হবে, এই নিয়ে ব্যস্ত থাকলে জল জমা মানুষের পাশে থাকবে কি করে? আর এবার যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, শক্তিশালী দায়িত্বশীল বিরোধী চান বিজেপির রাজ্য সভাপতি। আমি একবার বলবো পিসিআর কে বিগ ওয়ালে প্লে করতে খবরটা। শক্তিশালী দায়িত্বশীল বিরোধী চান বিজেপির রাজ্য সভাপতি। কেন একবার জানাই, বিরোধিতা দরকার, সরকারের সমালোচনা দরকার, বলছেন বিজেপির রাজ্য সভাপতি। ঠিক কি বলছেন শোনাই আপনার। গণতন্ত্রের সাফল্য তখনই আসে যদি সেখানে একটা সংগঠিত দায়িত্বশীল বিরোধী দল থাকে, যারা গঠনমূলক বিরোধিতা করবে। বিরোধিতা তো দরকার, সরকারের সমালোচনা দরকার, তার জন্য তো বিরোধী দল হিসেবে দরকার। আমরা তো 70-75 বছর ধরে আমরা তো বিরোধিতা করেছি, বিরোধী দল ছিলাম, কিন্তু আমাদের দল তো উঠে যায়নি। আমরা 2টো আসনও পেয়েছিলাম ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে। জীবিত না মৃত না সম্পূর্ণ অতর্কিতে সমাদরণীয়, এগুলো তো মানুষ চিন্তা করবে, বাংলার মনন চিন্তা করবে। তো সেটা তো তাঁর দলের লোকদের বোঝান। শ্রমিক ভট্টাচার্যের কথাগুলো ব্যাকরণ বইতে পড়তে ভালো লাগে, কিন্তু তার পাশে ব্যাকরণ বই কজন পড়ছে সেটা একটা বিরাট ব্যাপার। ওনার দলের লোকেরাই পড়ছে না, তো বিরাট সমস্যা। তো গণতন্ত্রের শাসক থাকবে, বিরোধী থাকবে, কিন্তু এখানে ওরা চাইছেন শাসক থাকবে, বিরোধী থাকবে না পশ্চিমবঙ্গে। কখনো ওই এনসিপিআই এর নাম করে একটা দোকান খুলে দাও, কখনো এখানে বালিশ তৃণমূলের নাম দিয়ে একটা প্রভিশনাল সিদ্ধান্ত নিয়ে, প্রভিশনাল অপোজিশন লিডার প্রভিশনাল একটা হুইপ করে দাও। অর্থাৎ সরকার যারা চালাবে তাদের হাতেই বিরোধী দলের গলায় বাঁধা বকলেসটা থাকবে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা ঋতব্রত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। প্রসূনবাবু, একদিকে যখন শ্রমিক ভট্টাচার্য বলছেন যে দায়িত্বশীল বিরোধী হলে তবেই সেটা সরকারের জন্য ভালো হয়, কিন্তু তার পাশাপাশি আবার তৃণমূল কংগ্রেসকে খোঁচাও দিয়েছেন। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস নির্মূল হয়ে গিয়েছে। দুটো বিষয়ে আপনার প্রতিক্রিয়া চাইব। এক নম্বর হচ্ছে যে দায়িত্বশীল বিরোধী হলে যে সরকারের পক্ষে ভালো হয় কিনা জানি না, মানুষের পক্ষে ভালো হয় এটা আমরা জানি। সরকারকে নিয়ে মাথা ব্যথা আমাদের অতটা নেই যতটা মানুষকে নিয়ে মাথা ব্যথা রয়েছে। সুতরাং সেই দায়িত্বটা পালন করার জন্য আমরা কমিটেড। এখন কথা হচ্ছে কারোর থেকেই বিরোধিতার ডেফিনেশন শেখার আমাদের প্রয়োজন নেই। আমরা জানি বিরোধিতা কাকে বলে। আমরা এটাও জানি যে যেমন ওয়েলে নেমে মারামারি করা, খেউড় করা, অশ্রাব্য কথাবার্তা ওয়েলে নেমে বলা, বিধানসভার ভাঙচুর করা, এটা যেমন বিরোধিতা হতে পারে না, ঠিক কিভাবে কনস্ট্রাকটিভ ভাবে এবং পয়েন্ট ওয়াইজ বিধানসভায় বলে কোনো বিলের বা কোনো সিদ্ধান্তের বিরোধিতা করতে হয় এটা আমরা জানি, সেটা আমরা করছি। সুতরাং
বিধানসভায় গত 3 মাসের যে পারফরমেন্স আছে সেটা পুরোটাই লাইভ হয়েছে। আমার মনে হয় সেটা পাবলিক ডোমেনেই পুরোটা আছে ইউটিউবে। যে কেউ দেখলেই বুঝতে পারবেন যে যারা বিরোধী ছিল তারা বিরোধিতা ঠিক করছেন। কারোর থেকে বিরোধিতা শেখার দরকার নেই, সেটা বিরোধিতা প্রপারলি করা হচ্ছে এবং কে কি বললেন সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আমি শুধু এটুকু বলতে পারি যে প্রত্যেকটা বিলের উপরে ডিসকাশন আছে, সেটা দয়া করে ফলো করুন। কোনো কমেন্ট করার আগে যেন সেটা পুরো দেখে কমেন্ট করা হয়। ব্যাংক ও আর্থিক সংস্থার নিরাপত্তায় বিশেষ জোর কলকাতা পুলিশের। কি বিষয় আমরা জানবো, সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, দেখো, কলকাতা পুলিশের কমিশনারের তরফ থেকে একটা বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে আজ। সেখানে বলা হয়েছে যে কলকাতা শহরের যত সরকারি বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেই প্রত্যেকটি জায়গায় নিরাপত্তার সমস্ত দায়ভার এখন থেকে স্থানীয় থানাকে সামলাতে হবে। এর আগে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডাকাতি দমন শাখা তারা দায়িত্ব সামলাতো, এবার থেকে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্বে স্থানীয় থানা। বলা হয়েছে নিয়মিত যখন ব্যাংক বা প্রতিষ্ঠান খুলবে এবং বন্ধ হবে সেই সময় নজরদারি বাড়াতে হবে, নির্দিষ্ট সময় অন্তত পেট্রোলিং করতে হবে, দিনে এবং রাতে সবসময় নজরদারি চালাতে হবে। সিসিটিভি পর্যাপ্ত রয়েছে কিনা, যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা ঠিক মতো রয়েছেন কিনা, অ্যালার্ম সিস্টেম ঠিক মতো বাজে কিনা সেগুলিকে নজরদারি রাখতে হবে। তার পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ নিয়মিত যোগাযোগ রাখবে এবং সেখানকার নিরাপত্তা রক্ষীর সংখ্যা যদি বাড়াতে হয় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন স্থানীয় ডিসি। অর্থাৎ একাধিক নির্দেশিকা নতুন করে জারি করা হয়েছে। যেমন সন্দেহজনক গাড়ি মানুষের গতিবিধির নজরে এলেও ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ তোমাকে। পাখির চোখ সীমান্ত সুরক্ষায় 2 দিনের সফরে বঙ্গে অমিত শাহ। রাজ্য সরকারের 100 দিনের পূর্তির পরপরই বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সুরক্ষার কাজ কতটা এগোলো, এসএসবির সঙ্গে বৈঠক করবেন শাহ। চিকেন স্নেকের নিরাপত্তার অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র। সেই আবহে অনুপ্রবেশ অপরাধ ঠেকাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ। সম্প্রতি আইএসআই চোর সন্দেহে কোচবিহারে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাক চোর গ্রেফতারির পর সুরক্ষার ফাঁক রাখতে চাইছে না বিএসএফ। কাল শিলিগুড়িতে ভারতীয় ন্যায় সংহিতার প্রদর্শনীতে যাবেন শাহ। নয়া ফৌজদারি আইন নিয়ে আলোচনা সভায় যোগ দেবেন তিনি। অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় ক্ষোভের আঁচ এবারে মন্ত্রীর দুয়ারে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের। নিয়ম মেনে আবেদনের পরেও টাকা মেলেনি, এই অভিযোগ তুলে কোচবিহারে মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ একদল মহিলা। বিক্ষোভকারীদের দাবি, বহু অযোগ্যের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তারা যোগ্য হয়ে বঞ্চিত। একই দাবিতে বুধবার কোচবিহারের সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান ওই মহিলা। তারপরেও সুরাহা না মেলায় আজ তারা শটান চলে যান মন্ত্রীর বাড়ির সামনে। যদিও সেই সময় মন্ত্রী বাড়িতে ছিলেন না, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। রিজেক্ট হয়ে গেল একবার, তারপরে আন্ডার ইনকোয়ারি এই চলছে। এখন দেখাচ্ছে মোর দেন 3 রুমস। অ্যাকচুয়ালি আমার 3টা রুম কমপ্লিটই না, 2টা রুম কমপ্লিট আর একটা হচ্ছে কমপ্লিট না, ইনকমপ্লিট রুম। তো আমার টোটাল দিয়েছে 3টা, আর এখানে বলা আছে যে 3টা রুমের বেশি থাকলে পাবে না, কিন্তু আমার বেশি নেই, আমার তার থেকে কম আছে, 3টা রুমেরও কম আছে। তা আমি কেন পাবো না? আমার ওইটা কেন আসবে যে 3টার মোর দেন 3 রুম, যার জন্য আমি পাচ্ছি না। এবং কালকে আমরা যারা এসডি অফিসে গেছি মানে ওখান থেকেও বলেছে যে অপেক্ষা করতে, কিন্তু আজকে 20 তারিখ হয়ে গেল। ওনার কথা অনুযায়ী 20 তারিখের পর তাহলে তো টাকা ঢোকার কোনো মানে ডেটই নেই। তাহলে আমরা আজকে এই জন্যই ওনার কাছে এসেছি, যেহেতু উনি নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, সেই জন্য ওনার কাছে আমরা জানতে এসেছি যে এই জিনিসটা কেন।